গাইস, আজকে এই ভিডিওতে ডিসকাস করব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা একটা শর্ট স্টোরি দ্য ফ্লাই নিয়ে। এটি একটি সাইকোলজিক্যাল স্টোরি। স্টোরিটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে রিলেটেড। অ্যাকচুয়ালি ক্যাথরিন ম্যানসফিল্ডের ভাই প্রাণ হারান এই প্রথম বিশ্বযুদ্ধে। ফলে ক্যাথরিন ম্যানসফিল্ড প্রচণ্ডভাবে শক পান, মানসিক আঘাত পান এবং সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি এই স্টোরিটি লিখেছিলেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। স্টোরিটা শুরু হচ্ছে উডিফিল্ড আর তার অফিসের বসকে দিয়ে। উডিফিল্ড প্রত্যেক মঙ্গলবার তার বসের অফিসে যান। উডিফিল্ড সেই অফিসের একজন প্রাক্তন এমপ্লয়ি। উডিফিল্ড রিটায়ার করেছেন, তার বয়স হয়েছে, তার একটা স্ট্রোক হয়েছিল। তাকে এখন তার স্ত্রী আর কন্যাদের মানে মেয়েদের কথা মতো চলতে হয়। রিটায়ারমেন্টের পর থেকে তার স্ত্রী আর কন্যারা তাকে বাড়ি থেকে সেইভাবে বেরোতে দেয় না। কিন্তু প্রত্যেক মঙ্গলবার, শুধু মঙ্গলবার, উডিফিল্ডকে তারা শহরে ঘুরতে বেরোনোর অনুমতি দিত। মানে শুধু মঙ্গলবারটাই তিনি পুরোপুরি তার স্বাধীনতাটা উপভোগ করতে পারতেন। তার বাড়ির লোকেরা মনে করত তিনি তার বন্ধুবান্ধবদের কাছে যান আর তাদেরকে বিরক্ত করেন। কিন্তু তিনি যান তার অফিসে বসের কাছে তার সঙ্গে একটু কথা বলতে। এবার তার বসের বয়স কিন্তু কম নয়। তার বস উডিফিল্ডের থেকেও 5 বছরের সিনিয়র, 5 বছরের বড়। কিন্তু তার সত্ত্বেও তিনি এখনও বেশ স্ট্রং, তার বলিষ্ঠ দেহ, আর এখনও পর্যন্ত তার বস শক্ত হাতে অফিসের হাল ধরে রেখেছিলেন। উডিফিল্ড অফিসে পৌঁছে একটা আরাম কেদারায় বসে তার বসকে বললেন, বেশ আরামেই তো আছেন এখানে আপনি। বসও বললেন, হ্যাঁ, যথেষ্ট কমফোর্টেবল। বস তার অফিসটাকে নিয়ে খুব প্রাউড ফিল করতেন। তিনি চাইতেন অফিসে তার রুমটা সবার প্রশংসা পাক। বস বললেন, কয়েক সপ্তাহ আগেই রুমটা সাজিয়েছি। তারপর তার রুমটা যে নতুন জিনিসগুলো দিয়ে সাজিয়েছিলেন সেইগুলো গর্ব করে বস উডিফিল্ডকে বলতে লাগলেন। এসব নতুন জিনিস দেখালেও টেবিলে থাকা ফটোগ্রাফটার দিকে বস কিন্তু উডিফিল্ডের মনোযোগ আকর্ষণ করলেন না। ইউনিফর্ম পরা, সোলজারের পোশাক পরা একটা গুরুগম্ভীর চেহারার একটা ছেলের ছবি। এই ছবিটা কিন্তু নতুন নয়, ছবিটা ওই টেবিলের ওপর আছে 6 বছরেরও বেশি হয়ে গেছে। এবার উডিফিল্ড তার বসকে বললেন, একটা কথা আপনাকে বলার ছিল। কিন্তু কথাটা যে কি উডিফিল্ড মনে করতে পারলেন না। তিনি বললেন, আজ সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন মনে ছিল। তারপর উডিফিল্ড কথাটা মনে করার চেষ্টা করলেন। তার হাতগুলো কাঁপতে লাগলো। আগেই বলেছি যে উডিফিল্ডের শরীর অসুস্থ, দুর্বল থাকে। বস ভাবলেন, বেচারা উডিফিল্ড জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। তারপর তিনি উডিফিল্ডকে বললেন, আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আমার কাছে অল্প পরিমাণ একটা জিনিস আছে যেটা ঠান্ডায় বাইরে বেরোনোর আগে আপনার জন্য খুব ভালো হবে। এটা একটা বাচ্চারও ক্ষতি করবে না। তারপর বস একটা ছোট হুইস্কির বোতল বের করলেন। উডিফিল্ড দুর্বলভাবে জিজ্ঞেস করলেন, এটা হুইস্কি না? বস তখন বোতলের লেবেলটা তার দিকে ঘুরিয়ে দেখালেন। হ্যাঁ, এটা হুইস্কি। উডিফিল্ড তখন অসহায়ভাবে বললেন, জানেন, বাড়িতে এগুলো আমাকে ছুঁতেই দেয় না। তিনি এমনভাবে বলছিলেন যেন এবার কেঁদেই ফেলবেন। তারপর বস দুটো গ্লাসে হুইস্কি ঢাললেন। এবার একটুখানি হুইস্কি পান করার পরেই উডিফিল্ডের কিন্তু মনে পড়ে গেল তিনি কি বলতে এসেছিলেন। উডিফিল্ড বললেন, গত সপ্তাহে আমার মেয়েরা বেলজিয়াম গিয়েছিল আমার ছেলে রেজির কবরটা দেখতে। তারা আপনার ছেলের কবরটাও দেখে এসেছে। মনে হয় দুটো কবর খুব কাছাকাছি আছে। তো গাইস, এবার বোঝাই যাচ্ছে যে বসের টেবিলে সোলজারের ইউনিফর্ম পরা যে ছেলের ছবিটা আছে সেটা আসলে বসের ছেলের ছবি, যে আর এই পৃথিবীতে নেই। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রেই 6 বছর আগে প্রাণ হারিয়েছিল। উডিফিল্ডের ছেলেও যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিল। তো উডিফিল্ডের এই কথাগুলো শুনে বস কিন্তু প্রচণ্ড শক পেলেন। তার মনে হলো তার 6 বছরের পুরনো ক্ষতটাকে কেউ যেন নতুন করে আবার আঘাত করলো। এরপর উডিফিল্ড বললেন, আমার মেয়েরা খুবই খুশি হয়েছে কবরগুলো যত্ন করে রাখতে দেখে। আপনি হয়তো এখনও ওখানে যাননি। কয়েক মাইল জুড়ে জায়গাটা একটা বাগানের মতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সব কবরের ওপরে ফুল ফুটে আছে আর সুন্দর চওড়া সব রাস্তা। এরপর উডিফিল্ড আরও কিছু কথা বললেন যেগুলোর ওপর বস কিন্তু একদমই মনোযোগ দিলেন না, কারণ তার ছেলের কবরের কথা শুনে তিনি প্রচণ্ড শক পেয়েছিলেন। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক হয়েছিলেন। উডিফিল্ড তার কথা শেষ করে উঠলেন আর আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেলেন। তারপর বস তার ক্লার্ক যিনি ছিলেন তাকে বললেন, আমি আধ ঘন্টা কারোর সঙ্গে দেখা করব না, কারোর সঙ্গে না।
তারপর বস তার দরজা বন্ধ করে একটা চেয়ারের ওপর ধপ করে বসে পড়লেন আর দু হাত দিয়ে মুখটা ঢেকে ফেললেন। অ্যাকচুয়ালি তিনি কাঁদতে চেষ্টা করছিলেন। উডিফিল্ড যখনই তার ছেলের কবরের ব্যাপারটা তাকে বলেছিলেন তখনই বস প্রচণ্ড শক পেয়েছিলেন। কিন্তু এবার বসের চোখে আর জল এলো না। এর আগে বহুবার যখনই তার ছেলের কথা ভেবে বসের প্রচণ্ড কষ্ট হতো, তিনি অঝরে কেঁদে একটু হালকা হতেন, স্বস্তি পেতেন। কিন্তু এইবারে বসের চোখে আর জল এলো না। অ্যাকচুয়ালি 6 বছর কেটে গেছে, তার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই প্রথম প্রথম যেরকম তার কষ্ট হতো ছেলের জন্য, এই 6 বছরে সেই কষ্টের পরিমাণ কিন্তু একই ছিল না। সেই কষ্টের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। ছেলের মৃত্যুর কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত তিনি তার ছেলের কথা ভেবে প্রবল কান্নায় ভেঙে পড়তেন আর একটু হালকা হতেন। কিন্তু এই 6 বছর সময় কেটে যাওয়ায় তার সেই রকম আর কান্না এলো না। তিনি চেষ্টা করলেন কাঁদার, কিন্তু তার চোখে আর জল এলো না। কিন্তু তিনি সবসময় ছেলের মৃত্যুর কষ্টটা বুকের মধ্যে চেপে রাখেন। বস কঠোর পরিশ্রম করে একটু একটু করে তার এই ব্যবসাটা তৈরি করেছিলেন তার ছেলের জন্য। তিনি চেয়েছিলেন যে একসময় অফিসের সব দায়িত্ব তার ছেলের হাতে দিয়ে দেবেন। বসের একটিই মাত্র ছেলে ছিল। যুদ্ধের 1 বছর আগে তার ছেলে অফিসের সব কাজ শিখে নিয়েছিল। অফিসে প্রত্যেকটা কর্মীর মন তার ছেলে জয় করে নিয়েছিল। স্টাফেদের মধ্যে সে খুবই পপুলার হয়ে উঠেছিল। অফিসের সবাই তার প্রশংসা করত। বস আর তার ছেলে সকালে একসঙ্গে কাজ শুরু করতেন আর দিনের শেষে একসঙ্গে এক ট্রেনে বাড়ি ফিরতেন। কিন্তু তার ছেলেকে যুদ্ধে যেতে হলো। আর তারপর একদিন অফিসের ক্লার্ক বসকে একটা টেলিগ্রাম দেন। আর তারপরেই সব শেষ। বস তার ছেলের মৃত্যু সংবাদ পেলেন। 6টা বছর কেটে গেল। কত তাড়াতাড়ি কেটে গেল। বস বসে বসে ভাবছিলেন। তারপর বস লক্ষ্য করলেন যে তার ইঙ্কপটে, মানে দোয়াতে বা কালি রাখার পাত্রে একটা মাছি পড়ে গেছে, একটা ফ্লাই, যেটার নামে স্টোরিটার নামকরণ করা হয়েছে দ্য ফ্লাই। তিনি দেখলেন যে মাছিটা দুর্বলভাবে কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে সেখান থেকে ওঠার। কিন্তু কালির পাত্রের ভিতরের দিকটা ভিজে এবং স্লিপারি ছিল, পিচ্ছিল ছিল। তাই মাছিটা আবার তার মধ্যে পড়ে গেল আর সাঁতার কাটতে লাগলো। বস তখন একটা পেন নিয়ে মাছিটাকে সেই কালি থেকে তুলে একটা ব্লটিং পেপারের ওপর ঝেড়ে ফেললেন। ব্লটিং পেপার মানে যে কাগজ কালি শোষণ করে নেয়, সেই ব্লটিং পেপারের ওপর মাছিটাকে ঝেড়ে ফেললেন। আস্তে আস্তে মাছিটার সামনের পাগুলো নড়ে উঠল। তারপর ডানাগুলো থেকে, মুখ থেকে বেশ সাহসের সঙ্গে তাড়াতাড়ি করে মাছিটা লেগে থাকা কালি ঝেড়ে পরিষ্কার করে ফেলল। মাছিটার বিপদ কেটে গেছে। এটা নতুন জীবনের জন্য প্রস্তুত ছিল। মাছিটা ওড়ার জন্য প্রস্তুত হলো। ঠিক তখনই বস কী করলেন, তিনি কালির পাত্রে তার পেনটা ডোবালেন। আর মাছিটা যখন তার ডানাগুলো মেলে ধরার চেষ্টা করলো, তখনই বস মাছিটার ওপর একটা কালির ফোঁটা ফেলে দিলেন। এবারেও মাছিটার সামনের পাগুলো নড়ে উঠল, কিন্তু আগের বারের থেকে মাছিটার কাজের গতি এবারে কমে গেছে, আস্তে হয়ে গেছে। মাছিটা পরিষ্কার করার কাজটা আবার প্রথম থেকে শুরু করলো। মাছিটা তার গা পরিষ্কার করার কাজ শেষ করলো। ঠিক তখনই বস আবার একটা কালির ফোঁটা মাছিটার ওপর ফেললেন। এবার কি হবে, বস ভাবলেন। আবার মাছিটার সামনের পাগুলো নড়তে শুরু করলো আর বস স্বস্তি পেলেন। কিন্তু বস ভাবলেন এইবারই লাস্ট। তিনি দেখতে চেয়েছিলেন যে তৃতীয়বারে মাছিটা কী করে। বস আবার একবার তার পেনটা দোয়াতে ডোবালেন আর মাছিটার উপর এক ফোঁটা কালি ফেলে দিলেন। এইবারে কিন্তু মাছিটা মারা গেল। বস তখন একটা ছুরির ডগা দিয়ে মৃত মাছিটাকে তুলে নিয়ে বাতিল হয়ে যাওয়া কাগজ ফেলার জায়গায় ফেলে দিলেন। তারপর তিনি তার ক্লার্ককে ডাকলেন আর বললেন, আমাকে নতুন ব্লটিং পেপার এনে দিন। তারপর বস তার রুমালটা জামার কলারের মধ্যে দিয়ে একবার বুলিয়ে নিলেন। আর হাজার চেষ্টা করেও মনে করতে পারলেন না যে কিছুক্ষণ আগে তিনি কী নিয়ে ভাবছিলেন। বন্ধুরা, যদিও এখানেই স্টোরিটা শেষ হলো, কিন্তু এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। বস মাছিটার মধ্যে নিজেকে দেখতে পেয়েছিলেন। মাছিটা প্রত্যেকটা চেষ্টার পর একটু একটু করে উইক হচ্ছিল, দুর্বল হচ্ছিল। বসও একইভাবে প্রত্যেকবার তার ছেলের মৃত্যুর শোক থেকে বেরোনোর চেষ্টা করতেন। তিনি তার ছেলের মৃত্যুর যন্ত্রণা ভুলে থাকার জন্য অফিসে বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতেন। কিন্তু প্রতিবার কিছু না কিছুভাবে তার ছেলের মৃত্যুর যন্ত্রণা তাকে গ্রাস করে। এইভাবে বেশি দিন চললে তিনিও কিন্তু মাছিটার মতো একসময় মারা যাবেন। আবার অন্য দিক দিয়ে দেখলে মাছিটা স্ট্রাগলের মধ্যে বস যেন তার নিজের ছেলের স্ট্রাগলটা দেখতে পেলেন। তার ছেলেও হয়তো একইভাবে যুদ্ধক্ষেত্রে বাঁচার চেষ্টা করছিল।
এছাড়াও বসের চোখে জল না আসা, তারপর স্টোরিটার শেষে দেখলাম বস একটু আগে কী ভাবছিলেন অনেক চেষ্টা করেও তিনি মনে করতে পারলেন না। এইগুলো কিন্তু তার আবেগহীনতা, অনুভূতিহীনতাকেই প্রকাশ করে। এখানে দেখানো হয়েছে সময় সবথেকে বড় ওষুধ। বড় বড় মানসিক আঘাত সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়। বসের মানসিক আঘাতের তীব্রতাও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা কমে গিয়েছিল। তাই বলা হয় টাইম ইজ দ্য বেস্ট হিলার। তো গাইস, দ্য ফ্লাই স্টোরিটা ডিসকাস করলাম, স্টোরিটার বিভিন্ন দিকগুলো তুলে ধরলাম। আজকের আলোচনা এই পর্যন্তই।